জানতে চাও ওই ঘরটায় কে আছে? আরহা বেশ কিছুক্ষণ মুঠোফোনের দিকে চেয়ে রইল। মস্তিষ্কে অদম্য কৌতূহল, বুক কাঁপছে, সারা শরীর থরথর করছে। কাঁপা কাঁপা হাতে মেসেজ টাইপ করলো। কে আপনি? কেন আমাকে সাহায্য করতে চাইছেন? মিনিট দুয়েকের ব্যবধানে উত্তর এলো। আমি কে, কেন সাহায্য করছি সে তোমার না জানলেও চলবে। বলো, তুমি কি জানতে চাও ওই ঘরে কে আছে? মিনিট পাঁচে কিছু একটা ভেবে উত্তর পাঠালো আরহা। হ্যাঁ, চাই। তবে নিজের স্বয়ং যেয়ে তাকে জিজ্ঞেস করো। প্রচন্ড রাগ হলো আরহার। অপরিচিত লোকটা কি তার সাথে ফাজলামো করছে? যে এত কিছু জানে সে নিশ্চয় এটাও জানে আরহা বন্দি। কি করে বাহিরে যাবে? বাড়ি তো বাহির থেকে লক করা। ইসাকের কাছে চাবি। বার্তা পাঠালো আরহা। আমি কিভাবে তার কাছে পৌঁছাবো? বাড়ি বাহির থেকে তালা দেওয়া, মালিক মিয়া গেটের কাছে পাহারায়। ড্রয়িং রুমের ছোট টেবিলের প্রথম তাকে বাড়ির আরও একটা চাবি আছে। ঘণ্টাখানিকের ভেতর মালিক মিয়া বাজারে যাবে। এই সুযোগে তুমি বাড়ি থেকে বের হতে পারবে। তুমি চাইলে এই বাড়ি থেকে দূরে রোদপুরে যেতে তোমার সাহায্য করতে পারি আমি। বাড়ির বাইরে সাদা গাড়ি থেমে তুমি চাইলে ড্রাইভার তোমাকে রোদপুরে পৌঁছে দেবে। আপনি আমার এতটা সাহায্য কেন করবেন? তোমার শুভাকাঙ্ক্ষী তাই। বেশ কিছুক্ষণ আরহা সেই অপরিচিত মানুষটার সাথে বার্তার মাধ্যমে কথা বলল। সে মানুষটার উদ্দেশ্য আরহা জানে না, কিন্তু মানুষটার কথাবার্তা একদম ফেলে দেওয়া যায় না। সত্যি তো ইসা কাউকে কেন লুকাচ্ছে? ওই আউট হাউসে কেই বা আছে? গভীর রাতে আউট হাউস থেকে গোংরানির কান্নার আওয়াজ শুনেছে। মালিক মিয়া প্রায় সেই ঘরে লুকিয়ে ঢুকে। এই সব কিছুকে অদেখা কি করে করবে আরহা? সিদ্ধান্ত নিল আজ মালিক মিয়া বাজারে যাবার পর বাড়ি থেকে বের হবে। সে আউট হাউসের রহস্য বের করবেই করবে। ঘড়িতে ৩টা বাজতেই মালিক মিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়। আজ বাজারে জুয়ার আসর বসেছে। বড় অঙ্কের হিসাব নিকাশ চলবে সেখানে। মালিক মিয়া দৃঢ় বিশ্বাস তার ভাগ্য আজ তার সহায়। সে আজ বড় বাজিমাত মারবে। উল্লাসিত মনে নাচতে নাচতে আউট হাউসে তালা ঝুলিয়ে গেটের কাছে চাবিদানিতে চাবি রেখে বেরিয়ে গেছে। দূর দোতলার বারান্দা হতে আরহা সবটা দেখছিল। মালিক মিয়া বেরিয়ে যেতে আরহার ঠোঁটে সূক্ষ্ম এক হাসি ফুটল, যেন সে এই অপেক্ষাতেই ছিল। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর তৃষ্ণা হচ্ছে কোনো কিছু জানার তৃষ্ণা। কৌতূহল জিনিসটা বড্ড বিপজ্জনক। যতক্ষণ মাথায় ঘুরঘুর করে ততক্ষণ না মন নিস্তার পায় না মস্তিষ্ক। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো সে। ড্রয়িং রুমে এসে ছোট টেবিলের প্রথম তাকে তড়িঘড়ি করে চাবি খুঁজতে লাগলো। মিনিট দুয়েক খুঁজতেই পেয়ে গেল সে। মুখে উজ্জ্বল হাসি ফুটল আরহার। সদর দরজা খুলে বেরিয়ে গেল সে। ঝটপট গেটের চাবিদানি থেকে আউট হাউসের চাবি নিয়ে দ্রুত আউট হাউসের দিকে পা বাড়ালো সে। তালা খুলে ভিতরে যেতে কিঞ্চিত ভয় কাজ করলো মনে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নিকষ অন্ধকারে ঢাকা। কোথাও বিন্দু পরিমাণ আলোকধারা চিহ্ন নেই। অন্ধের মতো হাতিয়ে জানালা পর্যন্ত এগিয়ে গেল আরহা। কাঠের জানালার এক পাল্লা খুলতেই সূর্যের উজ্জ্বল আলোয় ভরে গেল চারিদিক। সাহস করে আরেক পাল্লাও খুলে দিল আরহা। আধার নিকষ অন্ধকার ঘরটা উজ্জ্বল আলোয় দিনের মতো পরিষ্কার হলো। সেই অপরিচিত মানুষটাকে খুঁজতে চারিদিকে চোখ বুলালো আরহা। কোথাও দেখতে পারছে না তাকে, কিন্তু ঘরের কোনো এক কোণ হতে মিনমিনিয়ে কান্নার আওয়াজ এসছে। সেই আওয়াজটাকে অনুসরণ করে সেদিকে দাপিত হলো আরহা। মনে কিঞ্চিত ভয়। সেই ভয়টাকে তোয়াক্কা না করে সামনের দিকে পা বাড়ালো। আজ যে করেই হোক সেই মানুষটাকে দেখবেই দেখবে। পশ্চিমের কোণ হতে মৃদু মৃদু শব্দটা আসছে। জড়সড় কালো একটা ছায়া, মেয়ে মানুষ রূপী প্রতিবিম্ব। ঘরের বৈদ্যুতিক আলোটা জ্বালিয়ে দিল। মেয়েটার গড়ন এবারে স্পষ্ট হলো। হাতে পায়ে লোহার শিকল, উস্কো খুস্কো চুল, এলোমেলো ময়লা কাপড়। দেয়ালের পিঠে মুখ লুকিয়ে থরথর করে কাঁপছে। অনবরত কিছু একটা বলছে। কি বলছে বোধগম্য হলো না আরহার। আরহার চোখে মুখে এখনো আকাশচুম্বী বিস্ময়ের ছাপ। চলচল আখিদয় স্নেহ কাতর। বুক চিরে হাহাকার চাপা চিৎকার বেরিয়ে আসতে চাইছে। একটা মানুষকে এত নির্দয়ভাবে কেউ কি করে বেঁধে রাখতে পারে? ইসাকের প্রতি সকল সম্মান শ্রদ্ধা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়িয়ে গেল। চোখে মুখে একরাশ বিতৃষ্ণা ছেয়ে গেল। ঘৃণা হতে লাগলো ইসাককে। লোকটার মাঝে কি ন্যূনতম মানবতা নেই? একজন রক্ত মাংসে গড়া মানুষকে কি করে পশুর মতো বেঁধে রাখতে পারে? কি করে? এসব ভাবতে ভাবতে আরহার চোখ হতে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এগিয়ে গেল মেয়েটার দিকে। পিঠে হাত স্পর্শ করে নরম স্বরে জিজ্ঞাসা করলো, কে তুমি? নাম কি তোমার? উত্তর এলো না। আরহা আবারও বলল, ভয় নেই, আমি তোমার ক্ষতি করব না। কে তুমি? এবার উত্তর এলো না। খানিকক্ষণ অপেক্ষা করলো আরহা। কোনরূপ প্রতিক্রিয়া না পেয়ে শক্তি খাটিয়ে মেয়েটাকে পেছন ফেরালো। মেয়েটার মুখ দেখে আরহা দু কদম পেছনে চলে গেল। ভয়ে সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। বিয়ের রাতে আক্রমণকারী সেই মেয়েটা। ভাবনা শূন্য স্থির রইল আরহা।
মস্তিষ্ক পুরোপুরি খালি। হঠাৎ মেয়েটা কান্না বন্ধ করে আরহাকে দেখে ঘাড় বাঁকিয়ে হাসতে শুরু করলো, দাঁতের পাটি বের করে বিদঘুটে ভয়ঙ্কর হাসি। আরহার ভয় এবার আরো বাড়ল, বুক ধুক ধুক করছে, সারা শরীর জমে বরফ। কি করবে সে? হঠাৎ মেয়েটা আরহার উপর ঝাঁপিয়ে পড়লো, গলা চেপে ধরলো। আরহার অসহ্য যন্ত্রণায় ছটফট করছে। আরহা হাত পা নাড়াচ্ছে, ছাড়া পাবার কি আপ্রাণ চেষ্টা, কিন্তু রক্ষা মিলল না। মেয়েটা শক্তভাবে চেপে ধরেছে আরহাকে। কোনরূপ উপায় না পেয়ে প্রাণ বাঁচাতে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছুটে বেরিয়ে গেল আউট হাউস থেকে। বাহিরে এসে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। বাড়ির দিকে একবার তাকালো, পা বাড়িয়েও আবার পিছিয়ে নিল। না, এ বাড়িতে দ্বিতীয়বার পা রাখবে না। যে মানুষটা কাউকে এভাবে বেঁধে রেখে অত্যাচার করতে পারে, তার থেকে অন্তত কোনো রকম মানবতা মনুষ্যত্ব আশা করা যায় না। আরহার মস্তিষ্কে অকম্প আন্দোলন চলছে। ভেতর হতে কোনো এক অদৃশ্য সত্তা বলছে, তোকে পালাতে হবে, বেরিয়ে আসতে হবে বদ্ধ জেলখানা থেকে, পালাও পালাও। আরহা অতি আতঙ্ক ভয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দূর নির্জন রাস্তায় মালিক মিয়ার প্রতিচ্ছায়া দেখা যাচ্ছে, বাড়ির দিকে আসছে সে। মালিক মিয়া পৌঁছাবার আগে তাকে এখান থেকে পালাতে হবে। রাস্তাঘাট নির্জন, চারিদিকে যানবাহন মুক্ত শান্ত। বাড়ি থেকে খানিকটা দূর একটা সাদা গাড়ি দেখতে পাচ্ছে আরহা। মনে পড়ে গেল অপরিচিত সেই ব্যক্তির বার্তা। সকল চিন্তা ভাবনা দ্বিধাদ্বন্দ্ব ফেলে আরহা গাড়ির সামনে পৌঁছালো, তখনও থরথর করে কাঁপছে। আরহাকে দেখে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। আরহা ঝটপট গাড়ির চড়ে বসলো। দূর হতে মালিক মিয়া দেখলো, নতুন বউ বলে ডাকতে ডাকতে আরহাকে আটকাতে গাড়ির দিকে ছুটে আসছে। গাড়ি দ্রুত গতিতে ছাড়লো। মালিক মিয়ার নজর থেকে দূরে অদূরে মিলিয়ে গেল। সন্ধ্যা নামছে, চারিদিকে নিকষ অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। শুট শেষ করে মাত্রই বাড়ি ফিরেছে কানন। মন আজ ভীষণ ভালো। অবশেষে রাস্তার কাটা আপনা আপনি দূর হয়েছে। লিফট থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টের সামনে যেতেই থমকে গেল সে। অ্যাপার্টমেন্টের দরজা খোলা। তড়িঘড়ি করে ভেতরে ঢুকে আলো জ্বালাতেই থতমত খেল। ড্রয়িং রুমের মধ্যমণি সোফা ইসাক বসে। ভয়ে শুকনো ঢোক গিলল কানন। ভীত মুখখানায় কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তুমি আসবে আগে জানাওনি কেন? তাহলে আমি আজ শুটিং অফ রাখতাম। শুধু শুধু তোমাকে অপেক্ষা করতে হলো। ইসাকের স্থির দৃষ্টি ভীষণ রকম শান্ত দেখাচ্ছে তাকে। এই শান্তরূপ ভয়ঙ্কর কোনো ঝড়ের আভাস তো নয়। আবার কানন কাঁধের ব্যাগ চেয়ারে রেখে আবেদনময়ী ভঙ্গিতে ইসাকের দিকে এগিয়ে এলো। গা ঘেঁষে সাদা সোফার হাতলে পিঠ ঠেকিয়ে নরম স্বরে বলল, আজ রাতটা কি এখানে থাকবে তুমি? আচ্ছা বলো, কি নেবে, ওয়াইন নাকি বিয়ার? ইসাকের কপাল হতে ঠোঁট অব্দি আঙ্গুলের রেখা টানলো কানন। গালে হাত ছোঁয়াতে যাবে অমনি ইসাক চট করে কাননের হাত মুচড়ে গলা চেপে ধরল। কাননকে সোফার হাতলে ঠেকিয়ে শক্ত করে গলায় চাপ দিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাননের। বুক প্রচণ্ড বেগে কাঁপছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। হাত পা নাড়াচাড়া করছে, বাঁচার আপ্রাণ চেষ্টা তার। সেই দিকে ধ্যান নেই ইসাকের। আজ তার চোখে খুনের নেশা। ভয়ঙ্কর টকবগে রক্তিম দুই চোখ, চেহারা ভয়ানক রকম হিংস্রতা। কানন ছটফট করছে, চোখ হতে অঝোর ধারায় পানি ঝরছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে। ছটফট করতে করতে প্রশ্ন ছুড়ল কানন, কেন এমন করছো? মেরে ফেলবে আমাকে? ইসাক রাগী গম্ভীর আওয়াজে আওড়ালো, হ্যাঁ মেরে ফেলবো, একদম জানে মেরে ফেলবো তোকে। তুমি পাগল হয়েছে ইসাক? কি করেছি আমি? কেন আমাকে মারতে চাও? তোর জানা নেই কি করেছিস? কানন বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল। সত্যি ইসাক, আমি সত্যি জানি না আমি কি করেছি। চোখ বন্ধ করে নিল ইসাক। হাতের বাঁধন হালকা হলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে গজগজ করে বলল, আরহা, আরহা কই? কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? কারণের কুঞ্চিত ভ্রু যুগল শটান হলো। থতমত কণ্ঠে বলল, আমি কি করে জানবো আরহা কই? তোমার বউ? কাননকে ভারী হুঙ্কার দিয়ে থামিয়ে দিল ইসাক। আবারও এক হাতে শক্ত করে কাননের গলা চেপে ধরল। ঠোঁটের কাছে আঙ্গুল রেখে ক্রুদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, একটাও মিথ্যা না, সত্য আমার জানা। বিয়ের রাতে আরহার উপর আক্রমণ করা থেকে শুরু করে আজ আরহার বাড়ি ছাড়া পর্যন্ত প্রত্যেকটা পেলাম তোর। আমার বাড়ির চাবি কোথায় থাকে, মালিক মিয়া কখন বাজারে যায়, এইসব তোর থেকে ভালো কেউ জানে না। বাসর রাতে এনার ঘর দরজা কে খুলেছে? তুই। আরহার মনে সন্দেহ কৌতূহলকে জাগিয়েছে তুই। আজ বাড়ির সামনে সাদা গাড়িটা কাটছিল তোর। তোর প্রত্যেকটা কাজের প্রমাণ আমার সিসিটিভির ক্যামেরায় রেকর্ড। ভালোই ভালোই বল আরহা কোথায়? কানন ভীতু মুখ করে কয়েক কদম পিছিয়ে গেল। চোখে মুখে আতঙ্ক, ভয়। থতমত গলায় উত্তর দিল, আমি আমি কিছু জানি না, কিচ্ছু জানি না। ইসাক এবার ভয়ঙ্কর রেগে গেল। অস্বাভাবিকভাবে ঘর জুড়ে পায়চারি করছে। বিড়বিড় করে বলছে, আরহাকে আমার চাই 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 চাই। কানন কান্নায় জড়সড় এক কোনায় দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ কান্না করছে। ইসাকের এমন অস্বাভাবিক আচরণ রাগ এর আগে কোনোদিনও দেখেনি সে। প্রচণ্ড ভয় করছে ইসাকের, যেন আজ কাননের দেহ থেকে জান নিয়ে নিস্তার হবে সে। আরহা
ইসাকের কাছে এতটা জরুরি। মেয়েটাকে তাড়িয়ে বড় কোনো ভুল করলো না তো কানন? কিছু একটা ভেবে ইসাকের পায়চারি হঠাৎ থেমে গেল। মাথা তুলে হিংস্র দৃষ্টিতে একবার তাকালো কাননের দিকে। ভয়ঙ্কর হিংস্রতা মাখানো সেই দৃষ্টি, রক্তিম ক্রুদ্ধ, আখিজোড়া হতে যেন আগুন ঝরছে, খুনের নেশা যেন মাথায় চড়ে বসেছে। আচমকা জ্যাকেটের পকেট হতে ধারালো ছুরিটা বের করলো, কাননের দিকে এক পা করে এগিয়ে গেল। কানন ভয়ে জড়সড়, কান্না ভারী আর্তনাদ করছে। চিৎকার করে কান্না করতে করতে বলল কানন। ইসাক, না না ইসাক, ছেড়ে দাও আমায় ইসাক। শুনল না ইসাক। এক পা করে কাননের দিকে এগিয়ে যাচ্ছে সে, হাত উঁচু করে। যেই কাননের উপর প্রহার করবে অমনি চোখ বুজে চিৎকার করে বলল কানন। আরহা রোদপুরে, ওর বাবার বাড়িতে। থেমে গেল ইসাক। ভারী ভারী শ্বাস ফেলল কানন। হাত হতে ছুরিটা ফ্লোরে পড়ে ঝনঝন শব্দ হলো। ইসাক চোখ বুজে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। আঙ্গুল চালিয়ে চুলগুলো ব্যাক ব্রাশ করে কাননের দিকে এগিয়ে গেল। শক্ত করে কাননের মুখ চেপে গম্ভীর আওয়াজে বলল। আমার আর আরহার মাঝখানে আসার চেষ্টা করলে জানে মেরে ফেলবো। এটাই ওয়ার্নিং ছিল। নেক্সট টাইম ছুরি তোর গলায় চলবে। এই নোংরা মুখ দ্বিতীয়বার আমার সামনে পড়লে আগুনে জ্বালিয়ে দেব। ভর সন্ধ্যা, নিকষ আধারে চারিদিক ঘেরা। আবিদা আরহার চুলে বিলি কেটে দিচ্ছে। বাড়ি ফিরে মেয়েটা সেই বিকাল হতে এখন অবধি অনবরত কেঁদে যাচ্ছে তো যাচ্ছে। এখন পর্যন্ত না কারোর সাথে দেখা করেছে, না কথা বলেছে। চোখে মুখে আসার মন খারাপ। আসার পর থেকে নিজের ঘরে বিছানায় শটান হয়ে শুয়ে আছে। আবিদা আরহাকে নিয়ে ভীষণ চিন্তিত। এই বাড়িতে আবিদা যখন এসেছে আরহা তখন 2 বছরে। ছোট থেকে ভাবিমা বলে ডাকতো আবিদাকে। মেয়েটাকে ভীষণ ভালো করে চিনে আবিদা। খুব বড় কোনো কারণ না হলে কাঁদে না মেয়েটা। ভীষণ পাকাপোক্ত মন মেয়েটার। বুদ্ধি জ্ঞানে যেমন তুখর, তেমনি মন মস্তিষ্কেও প্রখর। কিন্তু হঠাৎ কি এমন হলো যে আরহা বাড়ি ছেড়ে ঢাকা থেকে একাই রোদপুরে চলে এসেছে? ভেবে পায় না আবিদা। মাথা চড়ে বিলি কেটে দিতে দিতে প্রশ্ন করলো আবিদা। হ্যাঁ রে তিরু, কি হয়েছে তোর? ইসাক সাহেবের সাথে কি ঝগড়া হয়েছে? এভাবে একা চলে এলি কেন? কি হয়েছে আমাকে বল বোন। আবিদার আঁচলে মুখ গুজলো আরহা। কণ্ঠে একরাশ অভিমান জুড়ে বলল। কেন? বিয়ে হয়েছে বলে পর হয়ে গেছি? আসতে পারি না এ বাড়িতে? উত্তরে কিঞ্চিত হাসলো আবিদা। নিচু হয়ে আরহার কপালে চুমু এঁকে দিয়ে বলল। এ কেমন কথা? আসতে পারবি না কেন? 1000 বার আসতে পারবি, এটা তো তোরই বাড়ি। আরহা চুপ। আবিদা আবারও বলল। তিরু বল না, কি হয়েছে বোন? এভাবে কাঁদছিস কেন তুই? চিন্তা হচ্ছে আমার। নিচে বাবা চিন্তা করে করে শরীর খারাপ করছে। তোর ভাইজান সিলেটে আধা রাস্তা হতে ফিরে আসছে। সবাই কত চিন্তা করছে। কি হয়েছে বল না। ইসাকের কথা খুব মনে পড়ছে। বুকের বাঁ পাশটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তীব্র এক অভিমানে মনটা অসাড় হয়ে আসছে। জোর করেও লোকটাকে ঘৃণা করতে পারছে না। কেন ঘৃণা করতে পারছে না সে? এত জঘন্য একটা ঘটনা সামনে আসার পরও কেন যেন মানতে চাইছে না কিছু। কেন মনে হচ্ছে সব মিথ্যা, সব মিথ্যা। আরহা এখানে নেই, নিজের মাঝে নেই। স্মৃতিচারণ করছে, স্মৃতির পাতায় অদূরে ডুবে গেছে। ঠিক কবে ইসাক ইব্রাহিমের সাথে তার সাক্ষাৎ হয়েছিল মনে করতে চেষ্টা করছে। চোখের সামনে আবারও ঝলঝল করে ভেসে উঠল অতীত। বছর 2-1 আগের কথা। তখন আরহা সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পা ছুঁয়েছে। বাবা তৃতীয়বারের মতো আবারও চেয়ারম্যান হয়েছে। বাড়িতে নিত্য নতুন অতিথির আনাগোনা। ঘন বর্ষণের এক বিকেল। চারিদিকে তখন ঝপঝপ বৃষ্টিতে মেতে। গাড়ি থেকে নেমে বাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে ভিজে একাকার আরহা। বৃষ্টির ফোঁটার তালে তাল মিলিয়ে আরহার পায়ে নুপুর ঝমঝম করে বাজছে। বাহিরে বড় বড় দুটো গাড়ি থেমে। নিশ্চয়ই বাবার নিকট জমি বেচাখানা কর্মের সুবাদে অতিথি এসেছেন। হলঘরে চায়ের বৈঠক। গুনগুন আওয়াজ ভাসছে বাড়ি জুড়ে। সাথে সাথে বাদলা দিন একরাশ বিরক্তি নিয়ে ঘরের দিকে পা বাড়ায় আরহা। নিস্তেজ বাড়ি নুপুরের ঝমঝম আওয়াজে মৃদু সুর তুলছে। হলঘরের পাশ কাটিয়ে আসার সময় হঠাৎ অদ্ভুত এক অনুভূতিতে থেমে যায় আরহা। যেন কেউ তাকে গভীর দৃষ্টিতে দেখছে। কথিত আছে প্রত্যেক নারীর মাঝে অদ্ভুত এক ক্ষমতা আছে। পুরুষের দৃষ্টি আন্দাজ কয়েক গজ দূর হতেই অনুভব করতে পারে। ঘাড় ফিরিয়ে পাশে তাকাতেই আরহার চোখ আটকায় অদ্ভুত সুন্দর একজোড়া চোখে। মৃদু মৃদু আলো, আবছা আবছা অন্ধকার। হলঘর থেকে একজোড়া আঁখি নিমিষেই হয়ে তার দিকে তাকিয়ে। মুহূর্তে কপাল বিরক্তির বক্ররেখা মিলিয়ে একাকার আরহার। আখির মালিকের মুখশ্রী খুব একটা স্পষ্ট নয়। জানালার নিচের পাল্লায় চক্ষুর নিচ অংশ ঢাকা। আরহার চঞ্চল দৃষ্টি সেই অদ্ভুত সুন্দর আখিজোড়ার মালিক দেখতে উদ্রেক। দমকা হাওয়া হয়তো সেই প্রকোপন বুঝল। আচমকা দক্ষিণা এলোমেলো হাওয়ায় খুলে গেল জানালার পাল্লা। আখিতে আখি মিলল।
চোখাচোখি হলো দুজন, আর কেটে গেল কিছু লগ্ন, থেমে গেল নিঃশ্বাস। সেই দৃষ্টির অদ্ভুত ও মোহ, অদ্ভুত এক টান দাগ কেটে গেল আরহার মনে। এরপর অনেকদিন সেই অদ্ভুত সুন্দর চোখজোড়া মালিকের সাথে সাক্ষাৎ হয়নি আরহার। সময়ের সাথে সাথে আস্তে আস্তে মনের কোথায় ডেবে গেছে ঘনবর্ষণের সেদিনের সেই প্রতিচ্ছবি। বছরখানেক আগে এমপি বাড়ির বড় মেয়ের বিবাহ অনুষ্ঠানে দাওয়াত মিলল সপরিবারে। যাবে না বলেও ভাবিমার জোরাজুরিতে শেষ পর্যন্ত যেতে হলো আরহাকে। সেই দিনটাই ছিল আরহার জীবনে ভয়ঙ্কর কাল। বিয়েতে আবারও চোখাচোখি হয় সেই অদ্ভুত সুন্দর আখির মালিকের সঙ্গে। ভাবিমা থেকে জানতে পারি উনি ঢাকার নামকরা হোটেল ব্যবসায়ী ইসাক ইব্রাহিম। রোদপুরে বিশাল জায়গা কিনেছেন, বড়সড় প্রজেক্ট শুরু করবেন। ভাবিমা আরও জানালেন, ওনাকে দেখতে অল্প বয়স মনে হলেও 30-এর কোটা পার করেছেন তিনি। বয়সের কথা শুনে আনমনা এক বিতৃষ্ণায় ভরে এলো আরহার মন। চোখ ফিরিয়ে নিল সে অদ্ভুত সুন্দর আখির মালিক হতে। সেদিন আরও এক কাণ্ড ঘটল। বিয়েতে আরহাকে দেখে এমপির ছোট ছেলে জারাফের মনে ধরে আরহাকে। সেদিনের পর বড্ড উন্মাদ হয়ে পিছনে পড়ে আরহার। কলেজ থেকে শুরু করে বাড়ি অবধি ছায়ার মতন পিছনে পড়ে থাকে। বিয়ে করার জন্য মন্ত্রী মিনিস্টার কারো পা ধরতে বাকি রাখেনি। শেষমেশ ছেলের পাগলামিতে অতিষ্ঠ হয়ে এমপি সাহেব বিয়ের প্রস্তাব নিয়ে আসেন চেয়ারম্যান বাড়িতে। এমপি সাহেবের মুখের উপর না করার সাধ্যি হয়নি চেয়ারম্যান সাহেবের। আরহারও বাবা ভাইদের সিদ্ধান্তকে নাকচ করল না, মেনে নিল সেই সিদ্ধান্ত। কথা ছিল আরহার উচ্চ মাধ্যমিকের পর বিয়ে হবে তার। সবটা ভালোই চলছিল। ধীরে ধীরে জারাফের প্রতি দুর্বল হলো আরহা। ভালো না বাসলেও বেশ সম্মান করতে থাকে। ধীরে ধীরে বিয়ের দিনও ঘনিয়ে আসলো। ঘটা করে সাজানো হলো চেয়ারম্যান বাড়ি। নিমন্ত্রণ করা হলো পুরো রোদপুর। আচমকা হলুদের দিন এমপি বাড়ি হতে খবর এলো জারাফ পালিয়েছে। কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছে জারাফ। কথাটা দূষিত নিঃশ্বাসের মতো ছড়িয়ে পড়ল রোদপুরে। চারিদিক হাসি তামাশায় মেতে। প্রচণ্ড অপমানে দিশেহারা চেয়ারম্যান সাহেব ও তার ছেলেরা তখনই আধার আলোর প্রদীপ সেজে এলো ইসাক ইব্রাহিম। চেয়ারম্যান সাহেবের সামনে আরহাকে বিয়ের প্রস্তাব রাখতে ঝটপট রাজি হয়ে গেলেন তিনি। আরহার মতামতহীন পরের দিন বিয়ে হয়। রোদপুরে ছেড়ে ঢাকার পথে পাড়ি জমায়। অন্ধকার ঘরটায় এক গম্ভীর নিঃশব্দতা বিরাজ করছে। বাহিরে ঘন আধারে তলিয়ে গেছে। মুখের উপর কারো তপ্ত নিঃশ্বাস এসে পড়ছে। চিরচেনা তীব্র এক সুগন্ধি এসে নাকে লাগছে। শটান হৃদয় কুচকে এলো আরহার। ব্যথাতুর আখি জোড়া মেলে ধরল সে। নিকষ আধার ছাড়া কিছুই নজরে পড়ছে না। হাতে ভর দিয়ে উঠতে চাইলে একজোড়া পুরুষালী শক্ত হাত চেপে ধরে শুইয়ে দিল তাকে। মুখের উপর পরন্ত কেশ গুছিয়ে দিতে দিতে কপালে উষ্ণ ঠোঁট ছোঁয়ালো। ভয়ে কেঁপে উঠল আরহা। গায়ের রক্তবিন্দু হিম হয়ে আসছে তার। শিরায় শীতল হাওয়া বইছে। গলা শুকিয়ে কাঠ। চিৎকার করার হিতাহিত এ জ্ঞানটুকু ভুলে গেছে। ভয়ে থরথর করে কাঁপছে আরহা। চোখজোড়া জলে টইটুম্বর। নিঃশ্বাসের প্রবল বেগ। বুকের উঠানামা ক্রমশ বাড়ছে। কাঁপা কাঁপা ভীতু কণ্ঠে জিজ্ঞাসা করলো আরহা। কে আপনি? উত্তর এলো না। হাতের বাঁধন আরো শক্ত হলো। ভয়ে অনবরত কাঁপছে আরহা। তপ্ত নিঃশ্বাসের প্রচণ্ড আবাস ঘাড়ে এসে ঠেকল। আরহা আবারও কান্না জড়িত কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কে আপনি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। এবারও উত্তর এলো না। ঘাড়ে ওষ্ঠে শক্ত এক উষ্ণ স্পর্শ অনুভব করলো। ধীরে ধীরে সেই স্পর্শ আরো তীব্র হলো। চোখ বুজে নিল আরহা। ভয়ে যান যায় অবস্থা তার। খানিক বাদে সেই স্পর্শের প্রখরতা থামলো। ঘর জুড়ে তপ্ত নিঃশ্বাসের গুঞ্জন। আচমকা আরহার খুব কাছ হতে প্রমত্ত গভীর আওয়াজ ভেসে এলো। আমাকে না বলে চলে এসেছেন কেন আরহা? ইসাক আপনি? উত্তর এলো না। সামনের মানুষটাকে চিনতে বাকি রইল না আরহার। কিঞ্চিত রাগ, তীব্র অভিমান গায়ে সর্বশক্তি নিয়ে ধাক্কা দিল ইসাকের বুকে। সরে গেল ইসাক। বিছানা ছেড়ে উঠে বসলো আরহা। খাটের মাথায় চেপে অনবরত ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। তরবরে বিছানা হাতিয়ে টেবিল ল্যাম্পের রিমোট খুঁজে বের করে আলো জ্বালালো। শূন্য মাথায় আচমকা এক ঝাঁক এলোমেলো চিন্তা ভর করলো। চোখ জোড়া ছলছল করে উঠল। চেহারায় একরাশ আতঙ্ক, ভয়। ইসাক আরহার পানে এগিয়ে আসতে চাইলে চেঁচিয়ে উঠে আরহা। এক পা এগোবেন না, আমার আপনাকে ভয় হচ্ছে প্রচন্ড। ইসাক থেমে গেল। অনদৃষ্টিতে চেয়ে রইল। গম্ভীর কণ্ঠে আওড়ালো, আপনি যেমনটা ভাবছেন এমনটা নয় আরহা। আমার কথাটা শুনুন। এক্সপ্লেন করার একটা সুযোগ দিন আমাকে। আরহা তীব্র অনীহায় চোখ ফিরিয়ে নিল। বাহিরে নিকষ আধারে দৃষ্টি রেখে ভাঙা কণ্ঠে বলল, কি শুনবো আর? কি বলার বাকি আছে আপনার? কিসের সুযোগ দেব আপনাকে? বিয়েটা যেমন করেই হোক আপনি আমার স্বামী। আপনার অতীত জানার পূর্ণ অধিকার আছে আমার। আপনার থেকে অন্তত এমন নিম্ন কাজের আশা রাখিনি কখনো। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার পরিবারের কেউ আছে কিনা। আপনি উত্তর দিয়েছিলেন আপনার কেউ নেই। আমি বিশ্বাস করেছি। আমাকে চোরের ভয় দেখিয়ে বাড়িতে তালাবদ্ধ করে রেখেছেন। আমি তাও মেনে নিয়েছি। দিনের পর দিন অচেনা নাম্বার থেকে যখন সতর্ক বানিয়ে এসেছে, আমি তাও অবিশ্বাস করে এসেছি, শুধু আপনাকে বিশ্বাস করি বলে। কিন্তু
আজ যখন এত বড় একটা ঘটনা বেরিয়ে এলো, সত্য আমার চোখের সামনে, আমি তা হতে কি করে মুখ ফিরে নিই? নিজের দৃষ্টিকে কিভাবে অবিশ্বাস করি? ভেবেছিলাম আপনি হয়তো উচ্চ চেতনাবৃত্ত একজন মানুষ, কিন্তু আপনার নিকৃষ্ট কাজ আমার চোখের পর্দা তুলে দিয়েছে। একজন মেয়েকে এক ঘরে আটকে রেখে এমন নির্মমভাবে অত্যাচার, না, আপনাকে অন্তত আমি মানুষের কাতারে ফেলতে পারছি না। ছি ইসাক সাহেব, আপনি এত নিকৃষ্ট, এত জঘন্য। বলতে বলতে কেঁদে দিল আরহা। কান্নারত আওয়াজে প্রশ্ন ছুড়ল। মেয়েটা কে ইসাক? আপনার স্ত্রী, প্রাক্তন, নাকি পরিবারের কেউ, নাকি কাউকে জোর করে এনে? স্টপ আরহা, না জেনে বুঝে আর একটাও কথা না। ইসাকের জোরালো ঘর কাঁপানো ধমকে চুপসে গেল আরহা। অশ্রুসিক্ত আঁখি মেলে ফেল দৃষ্টিতে ইসাককে দেখছে। জোয়াল শক্ত রক্তিম আঁখি জোড়ায় অগ্নির প্রতাপ। ক্রোধের হাত কসলাচ্ছে। ঘর জুড়ে ফুসফাস তপ্ত নিঃশ্বাসের আওয়াজ। চোখ বুজে রাগ দমানোর চেষ্টা করলো। ইসাক পারল না। খানিকক্ষণ চুপ থেকে গম্ভীর আওয়াজে বলে উঠল। ওই আউট হাউসের মেয়েটা এনা, আমার ছোট বোন, একমাত্র পরিবার। ছোটবেলা চোখের সামনে বাবা মায়ের মৃত্যু দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। লোকজনের কোলাহল এসবও সহ্য করতে পারে না একদম। বাইরের দুনিয়া সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, তাই আমি তাকে জনসম্মুখের আড়ালে ওই আউট হাউসে লুকিয়ে রাখি। মুহূর্তে আরহার মনের মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার হলো। মনের কোথাও অজানা ভয়, আতঙ্কের অন্ধকারটা কেটে গেল। উজ্জ্বল হলো চারিদিক। কিছু সময় চুপ থেকে অভিমান জোরালো দ্বিধাহীন প্রশ্ন ছুড়ল আরহা। আমাকে আনার কথা বলেননি কেন? কি ভেবেছেন সারা জীবন এভাবে আমার থেকে লুকিয়ে রাখবেন? নাকি জানানোর প্রয়োজনই বোধ করেননি কারণ আমি আপনার জীবনের ক্ষণিকের অতিথি, বেলা ফুরুলেই তো চলে যাব? আরহার কথায় দৃষ্টি উঠিয়ে খানিকক্ষণ অনড় চেয়ে রইল ইসাক। স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিল। আমার ভয় ছিল, আপনি জানলে ভয় পাবেন, পালিয়ে আসবেন। আরহা তাচ্ছিল্য হাসল। ঠোঁটের কোণে পরিহাসের হাসি। বলল, বাহিরে তৃতীয় কোনো ব্যক্তি থেকে জেনেও আমি ভয় পেয়ে পালিয়েই এসেছি। বরং আপনি আগে জানালে হয়তো ব্যাপারটা এতটা ঘোলাটে হতো না, ঢাকাতেই মিটে যেত। সরি। ইসাকের নত যেন আওয়াজ। সেই তৃতীয় ব্যক্তিটা কে ইসাক সাহেব? আরহার কণ্ঠে একরাশ উদ্রেক। ইসাক খানিকক্ষণ চুপ থেকে মাথা নত করে ধীর আওয়াজে উত্তর দিল। আমার এক্স কানন বিয়ের খবর পেয়ে প্রতিশোধ নিতে এমনটা করেছে। ছেদ করে উঠল আরহার বুক। এই 3 শব্দই যথেষ্ট ছিল আরহাকে এলোমেলো করতে। হুট করে চোখ জোড়া জলে ভরে এলো। মনের আকাশে কালবৈশাখী মেঘ হানা দিল। তিক্ত এক অনুভূতিতে মন বিষিয়ে গেল। স্বামীর সাথে হাজারো দূরত্ব থাক, নারী কখনো স্বামীর মুখে অন্য কোনো নারী জড়িত অতীত সহ্য করতে পারে না। হোক না অতীত, প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে তার বাবার মতো কেউ যেন তার জীবনসঙ্গী হয়। আরহারও ছিল। সে ছোট থেকে এমন একজন চেয়েছে যার প্রথম আর শেষ সবটুকুই ভালোবাসা যেন আরহারই হয়। কারো দ্বিতীয় তৃতীয় ভালোবাসা হয়ে থাকতে পারবে না। সে কেবল এই একমাত্র কারণে জারাফকে বিয়ে করতে রাজি হয়েছিল। আরহা চট করে মুখ ফিরিয়ে নিল। অন্ধকারে শব্দহীন অশ্রুধারা জড়াতে লাগলো আরহা। বুকে যন্ত্রণা নামক ভারী এক পাথর নেমে এসেছে। অসহ্য লাগছে সব। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড। আরহা আচমকা অনুভব করলো ইসাক তার কোমর চেপে ধরেছে, ঘাড়ে চিবুক ঠেকিয়েছে। তার ব্যথাতুর দৃষ্টি আরহার মুখ পানে। তীব্র অভিমানে চোখ ফিরিয়ে নিল আরহা। নিজেকে ইসাকের বাহুডোর থেকে ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। ইসাক আরহাকে আরো কাছে টেনে নিল। আরহার মাথা নিজের বুকের মধ্যখানে চেপে ধরল। প্রচন্ড আহ্লাদে এবার কেঁদে উঠল আরহা। শক্ত হাতে খামচে ধরল ইসাকের বুকের বাঁ পাশ। দেবে গেল আরহার নখ। তৃপ্ত যন্ত্রণায় চোখ বুজে নিল ইসাক। আরহা কেঁদে যাচ্ছে তো যাচ্ছে। ইসাকের এক্সের কথা শুনে তার এত কেন খারাপ লাগছে? বুকে এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন? কেন এত কাঁদছে জানা নেই আরহার। সে কাঁদছে তো কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আরহার। খানিক বাদে কানে ইসাকের স্নিগ্ধ আওয়াজ এলো। কাঁদবেন না আরহা, আপনার কান্না আমার সহ্য হচ্ছে না একদম। হুট করে আরহার কান্না থেমে গেল। নিঃশব্দে চুপচাপ মাথা ঠেকিয়ে রইল ইসাকের বুকে। এভাবেই বেশ কিছুক্ষণ কাটলো। আচমকা দরজার কড়া নড়তে ছিটকে উঠল দুজনে। ইসাকের বুক হতে সরে এলো আরহা। কিঞ্চিত সংকোচ, অসার লজ্জা কাজ করছে মনে। ঝটপট বিছানা হাতে ওড়না খুঁজে গায়ে জড়িয়ে নিল। চোখ মুছে দরজার দিকে অগ্রসর হলো। দরজা খুলে দেখলো একগাল হাসি নিয়ে ভাবি দাঁড়িয়ে আছে। আরহাকে দেখে মিটমিটি হেসে দুষ্টু স্বরে বললেন, কি রে, বন্ধুদারে ঝগড়া মিটমাট হয়েছে? বুঝলাম তিরু ইসাক সাহেব কাজের চাপে সময় দিতে পারছে না তোকে, তাই বলে বাড়ি ছেড়ে আসবি? এতটুকু ব্যাপারে কেউ বাড়ি ছাড়ে? আরহা হতভম্ব বিস্মিত দৃষ্টিতে ইসাকের দিকে তাকালো। ইসাক বেশ স্বাভাবিক। ইসাক যে ভাবির নিকট মিথ্যা বলেছে আরহার তা বুঝতে বাকি রইল না। আরহা ভাবি মায়ের প্রত্যুত্তর হ্যাঁ সূচক মাথা নাড়ালো শুধু। আবিদা আবারও বললেন,
তোর ভাইজান বাড়ি ফিরেছে, বাবা খোকন সবাই খাবার টেবিলে তোদের অপেক্ষা করছে। আরহার ম্লান উত্তর। তুমি চলো, আমরা আসছি ভাবিমা। আবিদা সিঁড়ির দিকে পা বাড়ালো। আরহা দরজা ভিড়িয়ে ঘরে এলো। ইসাকের মুখোমুখি দাঁড়াতেই তড়িঘড়ি করে বলে ওঠে ইসাক। সরি, আপনার ভাবি বারবার জিজ্ঞাসা করছিল কাউকে কিছু না বলে আপনি হুট করে চলে এসেছেন কেন, তাই। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। খাবার টেবিলে মোহাব্বত চৌধুরীর পাশের চেয়ারে বসেছে। আরহা মেয়েকে এতদিন পর দেখে কিছুতে আয়েশ মিটছে না তার। বারবার জলে ভরে আসছে চোখ। নুইয়াস বোনের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে, গল্প করছে। বহুদিন পর চেয়ারম্যান বাড়িতে আজ খুশির আমেজ। বাড়ির সব চাকর বাকররাও বেশ আনন্দে। অনেকদিন পর নির্জন বাড়িতে আবারও উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। মোহাব্বত চৌধুরী গভীর চিন্তায় ডুবে। বেশ কয়েকদিন ধরে মোহাব্বত চৌধুরী চিন্তায় বিভোর। স্ত্রীর মৃত্যুর পর মেয়েটাই ছিল একমাত্র বেঁচে থাকার সম্বল। কখনো মেয়েকে একদিনের জন্য দৃষ্টি অগোচর করেননি তিনি। এই প্রথম মেয়েটা তার এত দূর। বেশ কয়েকদিন ধরে মেয়েকে দেখার জন্য ছটফট করছিলেন তিনি। আগামীকাল মেয়ের জন্মদিন। ভেবেছিল জন্মদিনের বাহানে আজ দুপুরে আরহাকে ঢাকা হতে নিয়ে আসবে। নিয়ে এসে বেশ কয়েকদিন নিজের কাছে রাখবে। সকালের পরপরই রওনা হয়েছিল ঢাকার উদ্দেশ্যে। বৌমার ফোন পেয়ে যাত্রাপথ থেকে ফিরে এসেছে। ছোট থেকে জন্মদিবস পালন করা একদম অপছন্দ করে আরহা। মা বোনের শোকে এই দিনটা বেশ এড়িয়ে চলতে পছন্দ করে সে। আরহার জন্মদিবসে এতিমখানায় বাচ্চাদের চেয়ারম্যান বাড়িতে নিমন্ত্রণ করা হয়। বাড়ির পেছনে বিশাল উঠোনে বড় ছাউনিযুক্ত পাকা ঘরটায় তাদের সাথে হাসি খেলে পার করে। এবারও কি অন্য বছরের মতো কাটবে, নাকি জামাইয়ের সাথে বাইরে কোথাও যাবে? নতুন নতুন বিয়ে হয়েছে, যদি অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে মেয়েকে একবার জিজ্ঞাসা করবে কি? ছেলে মেয়েদের হাসি ঠাট্টায় চিন্তা ছিন্ন হলো মোহাব্বত চৌধুরীর। মেয়ের হাসি উজ্জ্বল মুখখানায় তাকে স্মিত হাসলেন, বললেন, তরুমা। জি বাপজান। বড় ভাইজানের ভাইয়ের কথা কেটে বাবার দিকে মুখ ফিরে তাকালো আরহা। মোহাব্বত চৌধুরী স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, আগামীকাল কি তুমি ব্যস্ত? রোদপুর এতিমখানার বাচ্চাকে দাওয়াত করছি, না কইরা দিব কি? ইসাক আরহার সামনে চেয়ারে বসে, দৃষ্টি আরহার হাসি উজ্জ্বল মুখে। মোহাব্বত চৌধুরীর আওয়াজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আরহা অবাক স্বরে প্রশ্ন করলো বাবাকে, আপনার মনে ছিল বাপজান? সব ভুইলা গেলেও আমি আমার তরুমায়ের জন্মদিবস ভুলব না। আমার কাছে সর্বপ্রথম আমার তরুমায়ের খুশি, তারপর দুনিয়ার অন্য সব। প্রশান্ত হাসলো আরহা। উত্তর দিল, আমি তা জানি বাপজান, না করতে হবে না। সারা বছরেই একটা দিনই তো, যার অপেক্ষায় থাকে তারা, তাদের সাথে কাটালে আমার মনে অন্যরকম একটা শান্তি লাগে। এতিমখানার বাচ্চাদের ডাকুন কাল। আচ্ছা মা, তাই সই। কাল সকালে নোয়াজ ছেলেপেলে লইয়া বাচ্চাকে নিয়ে আইব, কেমন? আচ্ছা বাপজান। গভীর রাত। বাবা ভাইজানের সাথে গল্প সেরে প্রসন্ন মনে ঘরে ফিরছিল আরহা। ঘুমন্ত গ্রাম, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বাহিরে ঝিঝি পোকা, নিশাচরের গুঞ্জন। দোতলা সিঁড়ি বেয়ে উপরে আসতে নিকষ অন্ধকারে আটকে উঠল আরহা। ফোনটাও আনা হয়নি, ঘরে ফেলে এসেছে। পায়ের গতি ভীতু হলো। ধীর পায়ে রুমের দিকে অগ্রসর হলো। আচমকা অন্ধকারে কারো ছায়ামূর্তি দেখে থমকে গেল সে। ঘাবড়ে উঠল প্রচন্ড। যেই চিৎকার করতে যাবে আরহা, অমনি কেউ গলা চেপে দেয়ালের সাথে মিশিয়ে নেয় তাকে। কথা বলার মতো বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই আরহার। চোখ বড় বড় হয়ে এসেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হাত পা দাপাদাপি করছে, ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, বিফল সে। কিঞ্চিত পরিমাণ নড়তে পারছে না। আক্রমণকারীর ক্রোধান্বিত তপ্ত নিঃশ্বাস আরহার মুখ চেয়ে পড়ছে বারংবার। নিঃশ্বাস থেমে থেমে যাচ্ছে, শরীর নেতিয়ে পড়েছে, চোখ বুজে আসছে। মৃত্যুর অতি নিকটে সে। আক্রমণকারী ছায়ামূর্তির মনে বোধহয় কিঞ্চিত দয়া হলো। হঠাৎ ছেড়ে দিল আরহার ধর। জ্ঞান হারিয়ে ধপ করে মাটিতে ফুলদানির উপর লুটিয়ে পড়ল আরহা। বিকট শব্দে পুরো চেয়ারম্যান বাড়ি জেগে গেল। তরবর করে দরজা খুলে সবাই বেরিয়ে এলো। সারা বাড়ির কৃত্রিম আলো জ্বলে উঠল। আরহাকে দোতলা সিঁড়ির কাছে অচেতন পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেল সকলে। ধরাধরি করে দ্রুত রুমে নিয়ে গেল। আক্রমণকারীকে খুঁজতে চেয়ারম্যান বাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ল লোক। রাতের আধারে তন্ন তন্ন করে তালাশি শুরু হলো। মোহাব্বত চৌধুরীর নিবাদ বিশ্বাস এমপির কাজ এসব। ইলেকশনে সাহায্যের জন্য বারণ করায় জেদ মিটাতে মোহাব্বত চৌধুরী দুর্বল স্থান আরহার উপর আক্রমণ করেছে। এর জবাব মোহাব্বত চৌধুরী দিবে। খুব বাজেভাবে এমপি থেকে শোধ তুলবে সে। গভীর রাতে জ্ঞান ফিরল আরহার। ডক্টর চলে গেছে, ঘর এখন পাতলা। খানিক পূর্বে সবাই যার যার ঘরে ফিরেছে। পিটপিট দৃষ্টি মেলে কৃত্রিম আলোয় ঘেরা উজ্জ্বল ছাদের দিকে তাকালো আরহা। শরীর প্রচন্ড দুর্বল, চোখ জোড়া ঘোলাটে হয়ে আসছে। মৃদু দৃষ্টিতে সামনে কারো প্রতিছায়া দেখলো। বিড়বিড় করে কিছু বলছে সে। কি বলছে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আরহা মাথা ঝাড়া দিয়ে স্পষ্ট দৃষ্টি মেলে তাকালো আবার। ইসাক আরহার দিকে ঝুঁকে। ইসাকের উৎসুক দৃষ্টি আরহার মুখ পানে। আরহা কিছু বলবে তার পূর্বে ইসাক আরহার উপর ঝাঁপিয়ে পড়ল। শক্ত করে আরহাকে বুকে জড়িয়ে ধরল। কাতর কণ্ঠে বলল, আই এম সো সরি, ক্ষমা করে দিন আমাকে। বিব্রত হলো আরহা। ইসাকের এমন উদ্ভট কাণ্ডে হকচকিয়ে উঠল। এভাবে চেপে ধরায় আরহার দম বন্ধ হয়ে আসছে। বার দুয়েক বড় বড় শ্বাস ফেলল সে। তারপর কিছুটা নড়ে চড়ে কোমল কণ্ঠে,
আপনি সরি বলছেন কেন? এই দেখুন, আমি ঠিক, একদম ঠিক আছি ইসাক সাহেব। কিছুটা সময় নিয়ে শান্ত হলো ইসাক। চেহারায় স্পষ্ট বিমূঢ়তার ছাপ। থতমত আওয়াজে বলল, আমার আপনার খেয়াল রাখা উচিত ছিল, আমি ডাকিনি। আমি দুঃখিত আরহা। এতে আপনার কোনো দোষ নেই। আক্রমণকারী ভীষণ চতুর। আপনি আশেপাশে থাকলে হয়তো আপনারও ক্ষতি করত। ইসাকের দিক থেকে উত্তর এলো না। সে আগের মতোই আরহাকে জড়িয়ে ধরে আছে। খানিক বাদে আরহা আলতো স্বরে বলল, আমার অস্বস্তি লাগছে ইসাক, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইসাক সরে বসলো। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পিছন ডাকলো আরহা। থেমে গেল ইসাক। নরম কণ্ঠে আরহা বলল, আমার ঘরে এক্সট্রা বিছানা নেই। আপনার যদি আপত্তি না থাকে আপনি এই বিছানায় ঘুমাতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ইসাক প্রতিউত্তর করলো না কোনো। চুপচাপ আরহার পাশে বিছানায় শুয়ে পড়ল। আরহা ভীষণ ক্লান্ত। মিনিট পাঁচেকের ব্যবধানে ঘুমিয়ে পড়ল। কিন্তু ইসাকের চোখের পাতায় ঘুম নামলো না। অসীম অপরাধবোধ নিয়ে অনড় চেয়ে রইল আরহার মুখ পানে। অশান্তির তপ পুড়ে পুড়ে ছাই করছে ইসাকের বুক। প্রভাতবেলা স্নান সেরে ছাদে আসতে ভাবি মায়ের মুখোমুখি আরহা। পরিষ্কার আকাশ, সুরের উষ্ণ তাপ। ছাদে আচারের ঘট নিয়ে এসেছেন আবিদা। রোদে শুকাতে দিবেন। আরহাকে দেখে একগাল হেসে জিজ্ঞাসা করলেন আবিদা, এখন কেমন লাগছে? অসুস্থ শরীর নিয়ে এই ভোরে উঠতে গেছিস কেন? আমি ঠিক আছি ভাবিমা, শুয়ে শুয়ে গা ম্যাজ ম্যাজ করছে, অস্থির লাগছে প্রচন্ড, তাই মন শান্ত করতে ছাদে চলে এলাম। ইসাক সাহেব জেগেছে? হুম, ওনার নিদ্রা কাটতে এখনো অনেক দেরি। আবিদা ফিচেল হাসলো। আরহাকে নিজের সামনে বসিয়ে হাতে হতে তোয়ালে নিয়ে চুল মুছে দিতে দিতে বললেন, ডিঙ্কি মেয়ে হয়েছে, এখনো চুলের পানি ছড়াতে শেখনি? ঢাকায়ও বুঝি এসব করে বেড়াস? আরহা মুচকি হাসলো। সে জানে এসব ভাবি মায়ের বকুনি না আদর, যা এই 2 মাস খুব মনে করেছে আরহা। আবিদা আবারও প্রশ্ন করলো, আচ্ছা তিরু, তোদের বাড়িতে কে কে আছে? শুনেছি ইসাক সাহেবের ঢাকায় বড় বাড়ি, নিশ্চয়ই অনেক চাকর বাকর রয়েছে। আরহা স্মিত হেসে আমতা আমতা করে বলল, উনি যখন ছোট ছিলেন ওনার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। পরিবারের সদস্য বলতে ওনার ছোট বোন আছে শুধু। আর কাজের লোক? বাড়িতে কাজের লোক নেই? আছে একজন, তাছাড়া উনি নিজের কাজ নিজে করতেই পছন্দ করেন। বাহ, ইসাক সাহেব বেশ গোছালো মানুষ দেখছি। তোকে ভীষণ ভালোবাসে বুঝি? আরহা কিছু সময় চুপ রইল। কি উত্তর ভাবি মাকে? কি বলবে? ভালোবাসা তো দূর, আমাদের মাঝে কথাও মেপে মেপে বলা হয়। একই বাড়িতে একই ছাদের নিচে দুজন অপরিচিতদের মতো বাস করি। আরহার ভাবনা ছেদ হলো বাভির কথার আছে। তিনি বেশ জোর নিয়ে বললেন, ইসাক সাহেব নিশ্চয়ই তোকে অনেক ভালোবাসে, তাই তো ক্ষণিকের দূরত্বও সইতে পারলো না। ছটফট করতে করতে তোর পিছু পিছু রোদ্দুপুরে চলে এলো। আরহা মিনমিনিয়ে উত্তর দিল, সব ভালোবাসা কি তোমার আর ভাইজানের ভালোবাসার মতো ভাবিমা? বিয়ের এত বছর হয়ে গেছে, এক রাতের জন্য কাজ ছাড়া করে না তোমাকে, এখনো চোখে হারায়। আবিদার হাসি উজ্জ্বল মুখখানা বেজার হয়ে গেল। টান টান স্বরে বলল, সেসব কথা ছাড় দিরু, নিজের একই হাল করে রাখিস তুই। হাতে চুড়ি নেই, নাকে দুল নেই, গায়ে বিবাহিতার কোনো চিহ্ন নেই। কি বাচ্চাদের মতো সারাক্ষণ ধুতি কুর্তি পরে ঘুরে বেড়াস? বিয়ে হয়েছে, শাড়ি পরতে পারিস তো নাকি? আরহা চেঁচালো স্বরে উত্তর দিল, বিবাহিতাদের চিহ্ন, হাতের চুড়ি, নাকের দুল, ওসব সব কুসংস্কার ভাবিমা। তুমি তো জানো ওসব কুসংস্কার আমি বিশ্বাস করি না একদম, আমার ভালো লাগে না ওসব। আরহার মাথায় আলতো চাপড় মেরে আবিদা উড়ালো। বুঝলাম কুসংস্কারে অবিশ্বাসী, তাই বলে কি একটু সাজগোজ করা যায় না? সৌন্দর্যের জন্য হলেও তো এসব পরা যায় নাকি? আমি কি এমনিতে সুন্দর নই? মজার ছেলে প্রশ্ন ছুড়ল আরহা। আরহার গাল টেনে এক গাল হেসে বলল আবিদা, সে কি আর বলতে, চল আমার সাথে, আজ তোকে নিজ হাতে সাজিয়ে দিব। শুনল না আবিদা। নিজের সঙ্গে টেনে নিয়ে গেল আরহাকে। বেলা শেষ। বেশ বেলা করে ঘুম কেটেছে ইসহাকের। গত রাতের নিকোষ আধার। ঘরটা এখন দিনের মতোই পরিষ্কার। চোখ ডলতে ডলতে ঘর জুড়ে আরহাকে খুঁজল। তার সন্ধান নেই কোথাও। বিরক্তিতে চোখ মুখ এঁটে এলো। বড় ঘরটায় সংলগ্ন বিস্তৃত বারান্দা পাশ হতে বাচ্চাদের চেঁচামেচির ফিকে আওয়াজ ভেসে আসছে। বিছানা ছেড়ে বারান্দার দিকে পা বাড়ালো ইসহাক। শীত মুক্ত বিরাট বারান্দা ঘেঁষে বড় কৃষ্ণচূড়া গাছ। গাছে সবুজপত্র কম, রক্তিম পুষ্পে রঙিন। বাচ্চাদের কোলাহলের শব্দ, উচ্চরবে হাসির রোল বাড়ির পিছনের উঠানে দিক হতে ভেসে আসছে। বারান্দায় পাতা আড়াল হতে দৃষ্টি উঁচিয়ে পেছনের উঠোনের ছাউনির দিকে চাইল ইসহাক। দৃষ্টি থেমে রইল নিষ্ক্রিয়ভাবে অবিরাম। এক শীতল হাওয়ায় বয়ে গেল ইসহাকের শরীর মনে। সামনের হলুদিয়া পাখিকে দেখে নিঃশ্বাস থেমে গেল খানিকক্ষণ। গায়ে কাঁচা হলুদ রঙের জামদানি জড়ানো, কোমর ছোঁয়া লম্বা লতানো উন্মুক্ত কেশ হাওয়ায় দুলছে। অলস উষ্ণ রোদ আদুরে ছুঁয়ে দিচ্ছে আরহার মুখ, ঠোঁটে চওড়া হাসি। হাতের চুড়ি
ঝনঝন বাজছে। রোদের সরু আলোয় চিকচিক করছে নাকের দুল, কোমরে শাড়ির আঁচল ভাঁজ করা, নগ্ন পায়ে সবুজ ঘাসে আলতো আলতো পা ফেলছে, শৃঙ্খল মুক্ত মসৃণ কোমর হেলে দুলে নাচছে আরহা। মাঝে মধ্যে বাচ্চাদের সাথে খিলখিল করে গা কাঁপিয়ে হাসছে সে। ইসাক অনড় চেয়ে রইল আরহার পানে। কোনো ক্রমেই দৃষ্টি সরছে না, বুক থরথর কাঁপছে, গলায় প্রচণ্ড তৃষ্ণা। মাথা ঝাঁকুনি দিয়ে উঠল, দ্রুত ঘরে ফিরে আসলো। টেবিলের উপরে রাখা পানিটা ঢকঢক করে গিলল। খানিক সময় নিয়ে নিজেকে শান্ত করলো ইসাক। বাচ্চাদের সাথে গল্পে মশগুল ছিল আরহা। ভাবি এসে বললেন কাউকে কিছু না জানিয়ে কিছুক্ষণ পূর্বে গাড়ি নিয়ে বেরিয়েছে ইসাক। সকাল সকাল কাউকে কিছু না জানিয়ে ইসাকের এভাবে বেরিয়ে যাওয়ায় আরহার ভীষণ খটকা লাগলো। আচ্ছা, গত রাতে আরহার ব্যবহারিক ইসাক রেগে গেছেন? অজান্তে আরহা কি কোনো অপরাধ করে ফেলেছে? রেগে কি ঢাকা চলে গেল উনি? প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে তার। দ্রুত পায়ে তরবর করে রুমে ফিরে এলো আরহা। ঘরে এসে ফোন খুঁজতে লাগলো। বালিশের নিচেতে মোবাইল মিলল। দ্রুত কল লিস্টে ঢুকলো। আকস্মিক মনে পড়লো তার কাছে তো ইসাকের নাম্বার নেই। এই 2 মাস একসাথে থাকলেও নাম্বার জোগাড় করা হয়নি ইসাকের। নাম্বার কার থেকে নিবে? বাবার থেকে। কিন্তু তাদের সম্পর্কের সত্যতা সবার সামনে এসে পড়বে যে। কি ভাববেন তিনি যে বিয়ের 2 মাস হয়ে গেছে, এখনো ইসাকের নাম্বার জানা নেই আরহার। একরাশ মন খারাপ নিয়ে জানালার পানে এগিয়ে গেল আরহা। চোখে মুখে বিতৃষ্ণায় ভরে গেল। নিজের বোকামির উপর প্রচন্ড রাগ হলো। আধা ঘন্টা বাদে গাড়ির শব্দ পেল আরহা। ঝটপট ছুটে গেল সামনের বারান্দার দিকে। উৎসুক দৃষ্টি মিলে সদর দরজার দিকে তাকালো। ইসাকের গাড়ি। চোখে মুখে সকল বিতৃষ্ণা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। চেহারা ভরে এলো উজ্জ্বল হাসিতে। মনের আধার কালো মেঘগুলো কেটে গেল। তরবরে দরজার দিকে এগিয়ে যেতে ইসাকের সাথে ধাক্কা লাগতে লাগতে থেমে যায় আরহা। ইসাকের স্থির দৃষ্টি, আরহার অস্থির নিঃশ্বাস। ইসাক হতে ক্ষমা চাওয়ার জন্য মনে মনে নিজেকে গুছিয়ে নিচ্ছে আরহা। যেই সে কিছু বলতে যাচ্ছিল অমনি শব্দ করে দ্বার বন্ধ করলো ইসাক। আরহা হতভম্ব, মাথা তুলে ভীতু দৃষ্টিতে তাকালো ইসাকের পানে। ইসাকের দৃষ্টি প্রচন্ড শান্ত, অনড় নিমিষভাবে চেয়ে আছে আরহার মুখ পানে। এক পা করে আরহার দিকে এগিয়ে আসছে ইসাক। থমথমে চেহারা তার। এবার আরহার ভয় হতে লাগলো। ভীতু মুখে পিছাচ্ছে সে। ইসাকের গতি আগের নেয়। আরহা ভীতু ভীতু মুখে প্রশ্ন করলো। কি করছেন ইসাক? প্রত্যুত্তর এলো না আরহার প্রশ্নে। সক্রিয়ভাবে রোবটের মতো আরহার দিকে এগিয়ে আসছে ইসাক। আরহা বরাবরের মতো পিছাচ্ছে। হঠাৎ বিছানায় পায়ে লেগে ধপ করে বিছানায় পড়লো সে। চোখে মুখে ভয়, আতঙ্ক। ইসাক এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? সে কি অজান্তে কোনো অপরাধ করে ফেলেছে? গত রাতের ব্যবহারের জন্য কি শাস্তি দেবে তাকে? চোখ মুখ ভয়ে কালো হয়ে এলো, গলায় শুকিয়ে কাঠ। আচমকা ইসাক আরহার সামনে হাঁটু গেড়ে মাথা ঝুঁকে বসলো। আরহা অভিভূত, বিমূঢ়। ইসাক মাথা তুলে মদনমত্ত প্রমত্ত দৃষ্টিতে তাকালো। দুজনার দৃষ্টি মিলল। ইসাকের সেই দৃষ্টিতে এক সমুদ্র তৃষ্ণা, অজস্র আবেগ। এত মাদকতা কেন ওই চোখে? কেন এত ব্যাকুলতা? ইসাক আরহার মুখ পানে দৃষ্টি রেখে আরহার নগ্ন বা পা নিজের হাঁটুতে উঠিয়ে নিল। আরহা চকচকে উজ্জ্বল পায়ে নিনিশে চেয়ে রইল কিছুক্ষণ। শুকনো ঢোক গিলল। চঞ্চল হাতে জ্যাকেটের পকেট হতে একটা লাল বাক্স বের করলো। বক্স খুলতে সোনার ভারী নুপুরটা চকচক করে উঠল। ইসাক কাপা কাপা হাতে নুপুরটা আরহার পায়ে পরিয়ে দিল। নুপুরটা শোভা বাড়ল। নুপুরটা যেন আরহার পায়ের জন্যই তৈরি, তার পায়ে জড়িয়ে যেন ধন্য। আচমকা আরহার পায়ের পাতায় ওষ্ঠ স্পর্শ করলো ইসাক। কেঁপে উঠল আরহা। লজ্জা অনুভূতিতে জড়সড় হয়ে রইল। আবেশে চোখ বুজে নিল। গায়ের কম্পন বেড়েছে, ঠকঠক কাঁপছে সে। নিঃশ্বাসের গতি বেড়েছে। মাথা শূন্য। খানিক বাদে ইসাকের উৎকণ্ঠা আওয়াজ ভেসে এলো। শুভ জন্মদিন আরহা। ইসাকের আছে ঘোর কাটলো আরহার। চোখ খুলে মাথা উঁচিয়ে তাকালো ইসাকের পানে। ইসাকের গভীর প্রমত্ত দৃষ্টি তখনও আরহার পানে। আরহা লজ্জা লাগলো, ঘাবড়ে গেল, অস্বস্তিতে ছটফট করছে। এতগুলো এলোমেলো অনুভূতি সংমিশ্রণে বিচলিত সে। ইসাকের প্রত্যুত্তরে কি বলবে সে? শুধুই কি ধন্যবাদ? আরহা কিছু বলার জন্য নিজেকে প্রস্তুত করছিল, কিন্তু পারল না। গলা দিয়ে কোনো শব্দ আসছে না। আরহার মনে প্রচন্ড লজ্জা, ভয়ে কাজ করছে, যে যেন এখান থেকে পালালেই বাঁচে। ঘর হতে পালানোর জন্য উঠে দাঁড়ালো। যেই সামনে পা বাড়াবে অমনি আরহার মুখোমুখি হলো ইসাক। আরহার হাত টেনে নিজের কাছে টানলো। এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আপনি মিশে কষ্ট পাচ্ছেন আরহা। আমার কারণের সাথে সম্পর্ক ছিল ঠিক, কিন্তু আমি তাকে ভালোবাসিনি। রাতের কথা মনে করে অভিমানে মাথা নুইয়ে নিল আরহা। আবারও কারণ নামে সেই মেয়েটার কথা কেন তুলছে ইসাক? এই তো সব ভালো ছিল। মেয়েটার নাম উঠাতে মুহূর্তে সব বিষিয়ে গেল। আরহা মিনমিন করে বলল, কই, আমি কষ্ট পাচ্ছি না তো। ঠাট মিথ্যা উত্তর আরহার। মিথ্যে বলছেন কেন আরহা? আমি গত রাতে আপনার চোখে স্পষ্ট কষ্ট, ঈর্ষা দেখেছি। কারণের কথা জানার পর কতটা যন্ত্রণা দিচ্ছিল আমি অনুভব করেছি। আরহা চুপ। ইসাক আরহার চিবুকে হাত রেখে মাথা উঁচু করলো। আরহার স্বচ্ছ সরল দৃষ্টি নোনা জলে চিকচিক করছে। আরহার চোখের কোণে নোনা জল মুছে দিয়ে বলল, প্রেম আর ভালোবাসা এক হয় না আরহা। কাননের সাথে আমার প্রেম ছিল, আমি তাকে ভালোবাসি না। আমি জানি কাননের নাম আপনাকে কষ্ট দিচ্ছে বারবার, কিন্তু এই শেষবার আপনাকে আর ওর নাম শুনতে হবে না। আপনার দুষ্টতার মুখ ফিরিয়ে নেওয়া কষ্ট হচ্ছে আমার।
কষ্ট হচ্ছে আপনার? কেন? আরহা ঝটপট প্রশ্ন ছুড়ল। কারণটা কি সত্যি হচ্ছে না আপনার? আরহা ইতস্তত বোধ করলো, দৃষ্টি ঝুঁকিয়ে নিল, সংক্ষিপ্ত উত্তর দিল। আমি ঠিক আছি, আপনার উপর রাগ নেই আমার। ইসাক কিছুক্ষণ চেয়ে রইল আরহার পানে। আরহা অবাধ্য কেশ কানের পেছনে গুজে দিতে দিতে প্রশ্ন করলো। আপনি সবসময় শাড়ি পরেন না কেন? শাড়িতে আপনাকে খুবই মানায়, হলদিয়া পাখি। আকস্মিক প্রশংসায় ছিটকে উঠল আরহা। ফিসফিস করে মনে মনে কয়েকবার উচ্চারণ করলো হলুদিয়া পাখি। লজ্জায় মিইয়ে গেল। লজ্জা চুবাতে ইসাক তারা দিয়ে বলল, আরহা। সকালে নাস্তা হয়নি আপনার? ভাবিমা সব প্রস্তুত করে আপনার অপেক্ষা করছে। বলেই সময় দিল না ইসাককে, দ্রুত হাত ছাড়িয়ে দরজা খুলে বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।